নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রতীক্ষার বাগান। আজ শোনাতে চলেছি উপন্যাসটির পঞ্চম তথা অন্তিম পর্ব। আসুন শুরু করি। সূর্যবাণী অফিস থেকে বেরিয়ে আসছিল রনু, মুখখানা বিরক্ত। রনুর এমন বিরক্তি রেখাঙ্কিত মুখ কে কবে দেখেছে, আজ দেখা যাচ্ছে। শশাঙ্ক হেসে হেসে বলেছে, তোর বায়নাটা যেন সেই রূপকথার রাজাদের মতো হচ্ছে রণবিজয়। আজ হুকুম হলো রানীকে কেটে রক্ত দর্শন করা, পরদিনই অর্ডার গেল সেই রানীকে এনে দাও। তোর কবিতা ছেপে বেরোবার মুখে এখন এসেছিস ফেরত নিতে? আরে বাবা, আমি বলছি ভালো হয়েছে, তুই যে ভেতরে ভেতরে এমন লজ্জাশীলা তা জানতাম না। অতএব রাজ্যের বিরক্তি মুখে মেখে ফিরছে, সেই দিনই আসা উচিত ছিল তার। জীবনের অনেক কিছু ভুলই সংশোধন হয়ে ওঠে না সামান্য গাফিলতিতে। ছোট রাস্তাটা থেকে বেরিয়ে বড় রাস্তায় পা দিয়েছে সামনে লাট্টু। মুহূর্তখানেক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লাট্টু, তারপর শক্ত গলায় বলল, তোমার কাছেই যাচ্ছিলাম, এসো আমার সঙ্গে, কথা আছে। যাবোটা কোথায়? অত কথায় দরকার কি? কিছু না বলে আমার সঙ্গে যেতে পারো না? বিশ্বাস নেই? বিশ্বাস অবিশ্বাসের বাইরে বলে ওর সঙ্গে সঙ্গে চলল রনু। আজ আর একবার মনে হলো রনুর লাট্টুর কথার ধরন খুব পাল্টে গেছে। রনুদা, তোমার মনে আছে একদিন আমরা দল বেঁধে এই পাড়ায় সিনেমা দেখতে এসেছিলাম, আর কোন একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই চা খেয়েছিলাম? মনে রাখবার কথা মনে ছিল না, বললি বলে মনে পড়ল। মনে রাখবার কথা মনে ছিল না? দল বেঁধে বেড়ানোর ব্যাপারে মনে রাখার কি দায়? আমার কিন্তু এই পাড়ায় ঢুকেই মনে পড়ে গেল। ভাবছি কোথায় সেই রেস্টুরেন্টটা? এসেছিলাম তো আমরা এলিটে, তাই না? হবে হয়তো, কিন্তু আমার খোঁজেই যাচ্ছিলি যদি, তো লীলাধামের পথে না গিয়ে এদিকে কেন? আর বলো না, এখানেই কোন সুটকেসের দোকানে কাকা কি সব কিনে কিনে রেখে গেছে, আমার ওপর অর্ডার একবার দেখে নিতে, তাই ওগুলো উদ্ধার করে গাড়ি ফেরত দিয়ে পরে যেতাম। এতক্ষণে দেখা গেল অদূরে একটা জায়গায় কাকার গাড়ি দাঁড়িয়ে, সোফার দাঁড়িয়ে আছে গাড়ির গায়ে ঠেস দিয়ে। তোর কথাটা কিন্তু ঝাপসা রয়ে গেল। এখান থেকেই তো কাজ মিটে যেত, ওদিকে কি কাজ পায়ে হেঁটে? পায়ে হাঁটা শব্দটার ওপর জোর দিল রনু। লাট্টু কি বুঝল না? তবু লাট্টু গায়ে মাখল না, বলল, শুনলাম লীলাধামে নাকি আজকাল তোমার টিকি দেখা যায় না, নেহাত রাতে ছাড়া। কোথায় কোথায় ঘোরো? কোনখান থেকে খবর সাপ্লাই হচ্ছে? অবিশ্বাস্য জায়গা থেকে না, সমরদার সঙ্গে দেখা হলো সেদিন পুরনো পাড়ার ওখানে। পুরনো পাড়ায় যাস এখনো? বাহ, যাই না, এখন তো আবার মায়ের কাজ বেড়েছে, আমাকে নিয়ে বাড়ি বাড়ি দেখা করা। তাই বুঝি? হুম, না হলে নাকি সবাই ছিছি করবে, বলবে বলা নেই কওয়া নেই মেয়েটাকে আকাশে উড়িয়ে দিলে। কেউ জানলো না ব্যাপারটা কি। ওখানেই আবার তোমার একটু সন্ধান পেলাম। তপনদা বলল, এই পাড়ায় আসো যাও তুমি। রনু বলল, বেশ, দেখা তো হলো, এখন গাড়িতে গিয়ে ওঠো। আশ্চর্য রনুদা, দেখাচ্ছ বটে। লাট্টু এগিয়ে গাড়ির কাছে গিয়ে সোফারকে কি নির্দেশ দিল। লাট্টু চলে এলো, বলল, এসো, এখন একটা রেস্টুরেন্ট খুঁজে বার করো, কথা আছে। ওর এই অনায়াস নির্দেশ দেওয়াটা দেখল রনু। রনুর মনে হলো বড় মানুষের ভঙ্গিটা বেশ শিখে ফেলেছে লাট্টু। ট্যাগগড়ের মাঠ। ও কথা শুনতে চাই না, আজ আমি তোমার পকেট ভেঙে খাবই। তোর তো এখন অনেক টাকা, তুই খাও না বাবা। না। বসার পর লাট্টু প্রথমেই বলে উঠল, মাকে জিজ্ঞেস করেছিলাম রনুদা, মা বলেছে কোনো বাধা নেই। রনু অবাক হয়ে বলল, কিসে? বাহ, চমৎকার, এতদিন তুমি আমায় জপিয়েছ রনুদা। জপিয়ে জপিয়ে সেদিন ট্রেনে করে সেই আদি গোবিন্দপুরে গিয়ে কি করলে সারাদিন মনে নেই? এখন স্রেফ অবাক। ওহ, ওই কথা বলছিস? এমন আচমকা বললি। মাও তাই বলেছিল সেদিন, এমন আচমকা বললি। তারপর মা বলল, সম্পর্কে এমন কিছু বাধে না, একসঙ্গে মানুষ হয়েছিস তাই, মার অমত নেই। রনু বলল, এখন আর ওসব কথা উঠছে কেন? বাহ, এখনই তো উঠবে,
একটা ব্যবস্থা পাকা না করে সে কোথায় কোন দূরে চলে যাব? রনু টোস্টে কামড় দিতে দিতে বলল, এখন এই ছেলে খেলার পাকা ব্যবস্থার মূল্য কি? ছেলে খেলা মানে? মানে ছেলে খেলা। 5 বছরের জন্য উঠতে যাচ্ছ তুমি। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন জীবন। হয়তো একখানা আমেরিকান মশারেডি প্রেমে পড়ে বসলে, তখন এই প্রমিসের মূল্য থাকবে? লাট্টু চোখ তুলে বলল, নিজের ওপর বিশ্বাস নেই? রনু উদাস গলায় বলল, ভবিষ্যতের কথা কিছু বলা যায়? ধর আমিই বদলে গেলাম, আর কারোর প্রেমে পড়ে গেলাম। হঠাৎ একগোছা দেশলাই কাঠি জ্বলে ওঠার মতো ফস করে জ্বলে উঠল লাট্টু। সেই ছেলেবেলার ঝগড়ার গলায় বলে উঠল, ইস, তার নয়, পড়াচ্ছে অন্য কারো প্রেমে। হাল্লাদ, তিল তিল করে জপিয়ে জপিয়ে আমার মুন্ডুটি খেয়ে এখন উনি বদলে যাবেন, আর কারোর প্রেমে পড়ে বসবেন। ছাড়ো ওসব কথা, আমার সব স্পষ্ট কথা। সে তো দেখতেই পাচ্ছি, এই কদিনের মধ্যেই অনেক উন্নতি হয়েছে তোর, অনেক স্পষ্ট কথা বলতে শিখেছিস। রনুর হাসিতে বিদ্রুপের জ্বালা। লাট্টু গম্ভীরভাবে বলে, জীবন মরণের সমস্যা এলে উন্নতি হয়েই যায় রনুদা। তোমাকে এত বললাম সেদিন, আবার ওখানে আসতে, হার এলে না। কচি খোকার মতন মান দেখিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করেছ। মানে আছে? ভাবনা ধরে গেল আমি অতদিনের জন্য চলে যাব, আর তুমি ইতিমধ্যে দেবদাস হয়ে বসে থাকবে। কেমন? ওসব নাটক ছাড়ো। তোর অভাবে আমি একেবারে দেবদাস বনে বসে থাকবো? নিজের সম্বন্ধে খুব অহংকার দেখছি। নিজের সম্পর্কে অহংকার নয় রনুদা, তোমার সম্পর্কে ভয়। দেখলাম তো নিজেকে কন্ট্রোল করবার ক্ষমতা তোমার কত কম। অথচ আগে ভাবতাম, না, যা ভাবতাম তা নয়। যুদ্ধক্ষেত্রে না নামলে তো বীরপুরুষ কাপুরুষ বোঝা যায় না। যেদিন তুমি মা কাকা ওদের সামনে ঠিক হিংসুটের মতো ব্যবহার করলে, লাট্টু বেচারা কোন অবস্থায় পড়ে যেতে বাধ্য হচ্ছে ভেবে দেখো সেটা। তা না, বাবু রাগ দেখিয়ে গাল ফুলিয়ে উধাও হয়ে গেলেন। রনু উদাস গলায় বলল, আর কি করবার ছিল রনু চৌধুরীর? পুরুষ মানুষের মতো ব্যবহার করবার ছিল। আর আমি কিনা কতদিন রাত বসে বসে স্বপ্ন দেখেছি রনুদাও একটা কোনো স্কলারশিপ জোগাড় করে ফেলেছে, রনুদাও বেশ যাচ্ছে। মা বলেছে, নিশ্চিন্তি হচ্ছি বাবা, তবু রনুও যাচ্ছে। তখন মনে মনে হাসছি, তবু তো আসল কথা জানো না মা, জানলে আরো নিশ্চিন্তি হতে। তখন তো মাকে সোজাসুজি জিজ্ঞেস করিনি আমাদের বিয়ের ব্যাপারে সম্পর্কে বাধে কিনা। মনে ভেবেছি 5-7 বছরে সমাজের কুসংস্কার অনেক কমে যাবে। তোমার নন কোঅপারেশন দেখে বাধ্য হয়েই ব্যবস্থার ভার নিজের হাতে নিতে হলো। বলতে বলতে লাট্টু ওর বাঁ হাতখানা বাড়িয়ে রনুর ডান কাঁধটা ছুঁয়ে ব্যগ্র গলায় বলে উঠল, আচ্ছা রনুদা, এখনো চেষ্টা করা যায় না? আমার স্বপ্নটা সত্যি হয় না? স্বপ্ন কথাটার মানেই হচ্ছে যা অলিক অবাস্তব সত্যি হয় না। থাক, ওসব আমার জানা আছে। দেখলাম তোমার কাছে সাহায্যের আশা নেই, কিন্তু আমি তো আর রাগ দেখিয়ে গাল ফুলিয়ে সরে গিয়ে জীবনটাকে লোকসানের খাতায় বসাতে পারি না। মেয়েদের অসাধ্য কাজই করলাম, নিজের বিয়ের কথা নিজে পারলাম, অথচ তুমি রোজ বলতে, আচ্ছা বিভু পিসিকে জিজ্ঞেস করছি। তখন তুমি বাধা দিয়েছ। বাধা দিয়েছি অনেক কারণেই রনুদা। মার কি তখন পায়ের তলায় মাটি ছিল? ভেবে দেখো, ভবানীপুরের বাড়িতে কথা উঠলে কি কাণ্ড হতো। সে যাক, এখন অবস্থা আয়ত্তে এনে ফেলেছি। কাকা বলছে, ঠিক আছে, রেজিস্ট্রিটা তাহলে সেরে রেখে যাও, সেরিমনিটা এসে হবে। তোমারও তো রিসার্চ শেষ হতে এখনো অনেক দেরি রয়েছে। রনু কপালে হাত ঠেকিয়ে বলে, সেলাম মেম সাহেব, কাকাকেও স্টেজে এনে ফেলেছ? বাহ, কাকাকে না বললে হবে? তাছাড়া উনি তো আর অত সম্পর্কের চুলচেরা বিচারের ধার ধারেন না। মা তোমার নিজের পিসি হলেও কিছু এসে যেত না ওর। রেজিস্ট্রি করে রেখে যেতে হবে এটা অর্থহীন। কথা দেওয়াই যদি যথেষ্ট না হয়, ওতেও হবে না। আমিও ঠিক এই কথাই বলেছিলাম রনুদা। কাকা তখন আমায় সংসার সম্পর্কে অনেক জ্ঞান দিল। মানুষের জীবন মরণের কথা নাকি বলা যায় না। মা যদি ইতিমধ্যে ধরাধাম ত্যাগ করে, তাহলে মরেও শান্তি পাবে না। তাছাড়া কাকাও সর্বদা চিন্তায় থাকবে কি হয় কি হয়। যদি নিজের চেষ্টায় নিজের পছন্দসই পাত্র জোগাড় করে জামাই করতে পেত, সে আলাদা কথা। সেটা আমি ফিরে এলে পরে হতে পারত।
কিন্তু ভাইজি যখন নিজেই সে ভারটা নিয়ে বসে আছে, তখন কাজটা সমাধা করে ফেলাই ভালো। কে বলতে পারে ইতিমধ্যে কাকি জুয়া খেলে সব উড়িয়ে ফেলে কাকাকে নিঃস্ব করে বসে কিনা। অতএব কাকা এই বেলায় যৌতুক টৌতুক যা দেবার দিয়ে দেবে। মানুষটা সত্যিই উদার, রনুদা। ভীষণ একখানা পাত্রটাত্র সংগ্রহ করবার খুব একটা বাসনা ছিল, কিন্তু শুনে এক কথায় বলল, তুই যখন ঠিক করে ফেলেছিস তখন তো আর কোনো কথাই ওঠে না। তবে বিবপিসি বোধহয় শুনে প্রথমটা ক্ষেপে উঠল। লাট্টু মধুর মোলায়েম একটু হাসল। মোটেই না, মার মধ্যেও এই বাসনার অঙ্কুর ছিল, শুধু লোক ভয়ে। যাক, কবে আসছো রনুদা মার সঙ্গে কাকার সঙ্গে দেখা করতে? রনু এখন একটু গম্ভীর হয়, বলে, নিজেকে এভাবে বেঁধে রাখাটা কি ঠিক লাট্টু? এতে হয়তো অনেক অসুবিধে দেখা দেবে। দেখ, কাকা বলল একটা মস্ত সুবিধে। নামের আগে মিসেস থাকলে পৃথিবীতে চড়ে বেড়ানোর অনেক নিশ্চিন্ততা। বলি একটু চুপ করে গেল লাট্টু। তারপর রনু চোখে চোখ রেখে গভীর গলায় বলল, রনুদা, কি হলো? ছেড়ে চলে যেতে খুব কষ্ট হলেও একদিক থেকেই হয়তো ভালোই হলো। কোন দিক থেকে? নিজেকে নিয়ে এলোমেলো করবার স্বাধীনতা থাকবে না কারোরই, তোমারও না আমারও না। তোমার মনে থাকবে আমিটা আমার নিজের নয়, অন্যের জিনিস। তার মানে আমার অন্তত দেবদাস হওয়ার উপায় থাকবে না, এই তো? রনু একটু স্বাভাবিকভাবে হাসল। তারপর বলল, এই বয়টা কয়েকবার ওয়ার্নিং দিয়ে চলে গেছে, চল পালাই এবার। রাস্তায় বেরিয়ে লাট্টু বলল, চলো রনুদা, তোমার সঙ্গেই লীলাধামে যাওয়া যাক। কেন? আমার সঙ্গে তো দেখা হয়েই গেল। সেজ মামা মামিকে প্রণাম করে আসি। যুগলে সিনেমার নায়ক নায়িকার মতো? রনুদা, যা দেখছি তুমি আর কোনোদিন আমায় মনীষী বলে গণ্য করবে না। কে বলেছে যুগলে? আমার তো এখন বিজয়া দশমীর মতো বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করে আসাটা ডিউটি হয়েছে। বিদায় প্রার্থনা? তাই? মা শুনলে মূর্ছা যাবে। অনেকেই যাচ্ছেন, মেজুমামি তো প্রায় স্ট্যাচু বনে গেল। শুধু মেজুমামা বলল, অবাক হবার কি আছে, চিরকালই তো জানি লাট্টু একটা কিছু হবে। মেজুমামা আবার হাতটাত দেখে তো, আগে অবশ্য বলেনি কিছু। বাড়ি যাচ্ছ তাহলে? না, আজ থাক, বরং তোর সঙ্গে বিবপিসির কাছেই যাই। রনুদা। লাট্টুর চোখে মুখে কণ্ঠস্বরে আবেগ, উৎসাহ, উত্তেজনা, আনন্দ আর কৃতজ্ঞতার অভিব্যক্তি। বুনো আবার তার হৃতরাজ্য ফিরে পেয়েছিল এবং মহা সমারোহেই সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। ভোগরাগও ভালোই চলছিল, কারণ কেন কে জানে বুনো সম্পর্কে ভুবন বিজয় হঠাৎ বেশ স্নেহশীল হয়ে উঠেছিলেন, অথবা সমীহ সম্পন্ন। হয়তো পানের দোকানে সেই ঘটনা থেকে এবং এবাড়ির কোনো ঘটনার সন্দেহ থেকে বুনোর আত্মমর্যাদা বোধের পরিচয় প্রকাশ পেয়ে গিয়েছিল। তাই সে মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে সম্পর্কে অবহিত থাকতে সচেষ্ট ছিলেন। বুনোকে দেখলেই বলে উঠতেন, এই যে এসে গেছেন আমার নাতি সাহেব, অথবা উমা, তোমার পুষ্যপুত্র আ গিয়া। খেতে দেবার সময় গৃহকর্তার সুনজরের ফলে আর শুধু বাসি রুটি বা শুকনো পাউরুটিতেই সীমাবদ্ধ রাখা হচ্ছিল না। কিন্তু দুর্ভাগার ভাগ্য, সুখ সইল না। নিজের দোষেই সুখ খোয়ালো বুনো। এবাড়ির অধিকার তার গেল। বুনো যে শুধুই এবাড়ির একটা ক্ষতি ঘটালো তা নয়, একটা কাণ্ডজ্ঞানীর উক্তিতে সকলের সহানুভূতি হারালো। ক্ষতিটাও তো সোজা নয়। প্রতীক্ষা তো তার ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েই তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছিল। কর্তাগিন্নিও মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন তখন। তুই হতভাগা কিনা বাড়িতে গরু ঢুকিয়ে ফুল গাছগুলো ধ্বংস করালি? করালি ছাড়া আর কি, গরু ঢোকালেই বা না বলা হবে কেন? চলে যাওয়ার সময় পাশ দরজাটা হাট করে রেখে চলে গেলি, একবার ভাবলি না দরজার সামনেই ফুল গাছেরা? ওই দরজা খুলে বেরোবারই বা কি দরকার ছিল তোর? সামনের দরজা দিয়ে তো আসিস যাস, তা নয়, ওই পাশের রাস্তায় উনি খাওয়া পাতা ফেলতে গেলেন। গিয়েছিল তা নিহারকণা স্বচক্ষে দেখেছেন, কিন্তু দরজা বন্ধ করেছে কিনা তা তো আর দাওয়া থেকে নেমে উকি দিয়ে দেখতে যাননি।
আহা, কখন কোন ফাঁকে গরু ঢুকে সব গাছ মুড়িয়ে শেষ করে গেছে। নিহারকণা যখন টের পেয়ে হ্যাট হ্যাট করলেন, তখন তো যা হবার হয়েই গেছে। আশ্চর্য, একটা গরুর কত বড় পেট! অতগুলো গাছের ডগা তো বটেই, গোড়া পর্যন্ত খেয়ে মেরে দিয়েছে। মরতে সেদিন ভুবন বিজয়ের বাজার যাবার শখ জেগেছিল, তিনি থাকলে এতটা হতো না। নিহারকণা পুজো সেরে উঠে তবে তো দেখেছেন। বাজার থেকে ফিরে দৃশ্যের ভয়াবহতার মুখোমুখি হলেন ভুবন বিজয়। নিহারকণা কাঁদছেন, কপাল চাপড়াচ্ছেন আর সরবে হায় হায় করছেন। আহা, আমার গোপাল দুটো টাটকা ফুল পেয়ে বাঁচছিলেন গো, হতবাগা মুখ পোড়াই সর্বনাশটি গটিয়ে গোপালের ফুল পাওয়া বন্ধ করলো। বৌমার আবার কত স্বাদের বাগান, এসে দৃশ্য দেখে বুক ফেটে যাবে গো তার। বলছিলেন আরো কত কিছু, রনুর অবদানের কথা। দাওয়ার ওপর রনু আর সম নিষ্পন্দ নিথর হয়ে দাঁড়িয়েছিল। ভুবন বিজয় ঢুকে পড়েই বললেন, কি ব্যাপার? তারপর নিজের চোখেই দেখতে পেলেন আর শুনতেও পেলেন এই দুর্ঘটনার নায়ককে। নায়ক তো নিশ্চয়ই, দরজা খোলা না পেলে ঢুকতে পারত হতভাগা গরু। তবু এটাই তো সব নয়, ভুল মানুষের হয়েই থাকে। বিকেলে আবার চা খেতে এসে দাঁড়ালো এবং তার উপর গালি বর্ষণ হতে থাকলো। তখন কান মুলে ঘাটমান, প্রতিজ্ঞা কর আর কখনো এমন কাজ হবে না। তা নয়, বললি কিনা মিছে কথা, এই সমস্তই ওই বুড়ির বানানো কথা। কখনো আমি দুয়োর খুলে রেখে যাইনি, ওই দুয়োর দিয়ে যাই নাই, ডাহা মিছে কথা। এতে কার না রাগ হয়? বাড়ির খোদ গিন্নি তো বটে নিহারকণা, এত অপমান সহ্য করবেন তিনি? ধৈর্যচ্যুত হয়েই বলে উঠেছিলেন, বসে বসে মন দিয়ে শুনছো ওর কথা, ঘাট ধরে বার করে দিচ্ছ না, গলায় দড়ি, আমার গলায় দড়ি। তখন কিনা ভুবন বিজয় পুরুষোচিত বিক্রমে কর্তব্যকর্মে এগিয়ে যাওয়ার আগেই বুনো কিনা বলে উঠল, আর ঘাট ধরতে হবে না, বুনে এমনি যাচ্ছে। যতদিনে মিছে কথা ঝুড়ি কুচুটে বুড়ি এ সংসারে থাকবে, ততদিন বুনো আর এবারই চৌকাট ডিঙেচ্ছে না। কি বললি, কি বললি? থরথর করে কাঁপতে কাঁপতেই তেড়ে আসছিলেন নিহারকণা। ততক্ষণে প্রতীক্ষা এগিয়ে এসে দৃঢ় গলায় নির্দেশ দেয়, বুনো, যাও, এক্ষুনি চলে যাও, আর কখনো এসো না। তুমিও? বুনোর চোখে আগুন, বুনোর চোখে জল। বুনো বলে উঠল, আসবো না, সে দিব্যি তো গাল্লাম, আবারও গলা ধাক্কা। তুমি ওই হিংসুটে কিপটে বুড়িকে চিনতে পারলে? গরু ঢুকে গাছ মরিয়েছে, গরু গোড়া অব্দি ওপরায়, গরু মুড়োনো ডাল পাঁচিল টপকে ফেলে বুনোকে বিদেয় করার জন্য। হঠাৎ কথা থামিয়ে পাগুলে গলায় চেঁচাতে চেঁচাতে হনহনিয়ে বেরিয়ে গেল বুনো। কিন্তু সেদিকে তখন কে তাকায়, কে তাকায় পাঁচিলের মাথায়? নিহারকণা যে তখন দাঁতে দাঁত লাগিয়ে ফিট হয়ে ধুলোর ওপর পড়ে গেছেন। একদা এই রোগ ছিল নিহারকণার, অনেকদিন আগে। যৌবনকালের পর সেরে যাওয়া এই রোগটা হঠাৎ আবার আত্মপ্রকাশ করায় দিশেহারা হয়ে পড়েন বই কি ভুবন বিজয়। ছেলেরা পর্যন্ত পারেনি। জোরে জোরে বাতাস করাটা বন্ধ করে দিয়ে প্রতীক্ষা ডাক্তার বাড়ি বা যায় কি করে? এই অঘটন বুনোর জন্যে। অতএব বুনো গেল তো গেলই, ফিরে আসার কোনো পথ খোলা রেখে গেল না। অনেক রাত্রে প্রতীক্ষা শান্ত গলায় বলল, বাড়ির কি হলো? সমর চমকে উঠল। সমরের সম্পদটা গোলায় উঠেছে, কিন্তু বিপদটা সামনে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে। তবু সমর ম্যানেজ করে নিল, বলল, হয়েছে কি জানো, প্ল্যানটায় কি ভুল বেরিয়েছে। কর্পোরেশন ফ্যাকড়া তুলেছে, একটু দেরি হবে। একতলায় একখানা চালাঘর তুলে নিয়ে বাস করা যায় না? যায়, যাবে না কেন, হয়তো তাই করতে হবে, কিন্তু ফ্যাকড়াটার না মিটলে তো জমিতে হাত পড়ানো যাচ্ছে না। অতএব প্রতীক্ষাকে প্রতীক্ষা করতে হবে। কে বলতে পারে কতদিন, কতদিন, মাস, বছর। দ্বিতীয় জমি তো সমরের এখন গোকুলে বাড়ছে। একেবারে চুপ হয়ে যাওয়া প্রতীক্ষাকে শব্দলোকে নিয়ে আসতে সমর আবার বলে, অর্ডারটা বেরিয়ে গেলে আর একদিনও দেরি করবো না। সত্যি বেশি বড় বাড়িতে আমাদের দরকারই বাকি, একটা দুটোর বেশি বাচ্চা তো আর কেউ আনেও না আজকাল। ছোট্ট একটু বাড়ি করে নিয়ে বাকি সবটা তোমার জন্য ছেড়ে দেবো, অনেক বড় বাগান হবে তোমার। প্রতীক্ষা আসতে বলে, আমি কোনোদিন অনেক বড় বাগানের স্বপ্ন দেখিনি। আমি এইখানেই একটু ফুল ফোটাতে চেয়েছিলাম। আমার চাওয়াটা হারিয়ে গেছে, বাগানের ইচ্ছে আমার আর নেই।
সমর অনুমান করে অভিমানের কথা। ওকে কাছে টেনে নিয়ে সান্ত্বনার গলায় বলে, তোমার না থাক, আমার আছে। দেখো, তোমার বাড়িটা ফুলের বাড়ি করে দেব, শুধু আর কিছুদিন ধৈর্য ধরে চেপে চুপে থাকা। রনু বলেছিল, এয়ারপোর্টে যাব না আমি। তুই যে চোখের সামনে দিয়ে সশব্দে আকাশে উড়ে যাবি আর আমি মাটিতে দাঁড়িয়ে নিঃশব্দে ফ্যাল করে তাকিয়ে থাকবো, এ সহ্য হবে না। তবু গিয়েছিল। না গেলে লোকলজ্জা। কাকা কি বলবে, বিবো পিসি কি বলবে, সবাই যাবে। কাকি যে কাকি, সে পর্যন্ত সেদিন লাট্টুর অনারে তাস খেলা ভাসিয়ে এয়ারপোর্টে এলো। ছোট্ট বাদশা, সে তো শুনে পর্যন্ত কান্না জুড়েছিল। আমি দিদির সঙ্গে যাব, প্লেনে চড়ে আকাশে উড়ে উড়ে। লাট্টু বলেছিল, দেখো ওই ছোট্ট ছেলেটা তোমার থেকে হৃদয়বান, তোমার যদি ওর মতো কান্না পেত ঠিক চলে যেতে পারতে। রনু জোর করে মুখে হাসি টেনে এনে বলেছিল, অধ্যয়ন তপ, আমি গিয়ে বিঘ্ন ঘটাতাম কিনা খেয়ে বলতে পারে। তোমার কথা শুনলেই সেই প্রবাদ বাক্যটা মনে পড়ে যায় রনুদা, খলের ছলের অভাব নেই। আমার সম্পর্কে এই মনোভাব তোর? যা সত্যি তাই তো হবে। খল্লা হলে বেচারি কাকার প্রস্তাবটাকে বাতিল করে দিতে অত ছলনা করতে পারলে কি করে? হ্যাঁ, প্রস্তাবটা বাতিলই করে দিয়েছিল রনু। সরাসরি কান্তি কুমারের মুখের ওপরই বলেছিল, এটা যেন সেই সেকালের ট্রিটমেন্টের মতো লাগছে, প্রায় রক্ষা কবচ রক্ষা কবচ। কান্তি কুমার বলেছিলেন, রক্ষা কবচ জিনিসটা মন্দই বা কি, অনেক অসুবিধে থেকে রক্ষা করে। আমার ঠিক উল্টো ধারণা। কেন বলতো? মনে হচ্ছে আইন কানুনের মধ্যে নিজেকে বেঁধে ফেললে নিজের কোনো ক্রেডিট থাকবে না। ক্রেডিট? ওই আর কি, নিজেকে যাচাই করার পক্ষে সবকিছু খোলা থাকাই তো ভালো। কান্তি কুমার বলেছিলেন, অনু, তোরও কি তাই মত? লাট্টু বলেছিল, এই পর্যন্ত অনেক বিহায়া হয়েছি কাকা, আর আমি কোনো কথায় নেই। তোমরা যা ঠিক করবে শিরোধার্য করে নেব। অতএব রেজিস্ট্রিটা হলো না, তবু বিশ্বাসটা স্থির রইল। রনু বলল, মনে মনে তুই নিজেকে মিসেস চৌধুরী ছাড়া আর কিছু ভাববি না। লাট্টু চোখ তুলে আসতে বলেছিল, তুমি বড় নিষ্ঠুর রনুদা। ভালোবাসা আর এক নাম নির্যাতন, জানিস না? জানছি, ক্রমশই জানছি। বিভা বলেছিল, কানু যা বলেছিল শুনলেই তো হতো রে রনু। পৃথিবী বড় ভয়ানক জায়গা, কে বলতে পারে কাকে কোথায় টেনে নিয়ে যায়। হয়তো তোরা দুজনেই বদলে যাবি। সেখানেই তো পরীক্ষা পিসি। বিভা রেগে বলেছিল, দরকার কি এত অগ্নি পরীক্ষায়? রনু তখন হেসে ফেলেছিল আর বলেছিল, আসলে কথা কি জানো, চিরকালের সেই নাপিত পুরুত চেলি টোপর লোকজন হইচই এগুলো না থাকলে যেন বিয়ে বলে বিশ্বাসই হয় না। বিভা হতাশ নিঃশ্বাস ফেলেছিল, তা এই কথা আগে বললি না কেন? সেই ব্যবস্থাই হতো। কানু তো সবেতেই এক পায়ে খাড়া। লোকে গালে চুনকালি দিত পিসি, পায়ের তলায় মাটি নেই, মাথায় টোপর। আরে বাবা, অত ইয়ে কিসের? তুই কিছু কম? বিলেতে না গেলে আর মানুষ হয় না? বিভার কাছে ভারতবর্ষের বাইরে সবই বিলেত। রনু হেসেছে। মানুষ হয় কিনা জানি না, তবে মানুষ বলে গণ্য হয় না। ওসব তোদের ফ্যাশনের কথা। এত সব করে কি চারখানা হাত পা গজাবে? সহজ সাধারণ জীবনের থেকে সুখ আর কিছুতে নেই। বিভা হঠাৎ উঠে গিয়েছিল। লাট্টু ৫-৬ বছরের মতো তার চোখ ছাড়া হয়ে যাবে যেন বিশ্বাসই হচ্ছে না বিভার। কানু বলেছিল, মেয়েকে তো ছাড়তেই হয়, বিয়ে তো দিতেই হয়। তাহা সত্যি, বিভা বলেছিল, কিন্তু সেটা মুখে, মনে মনে বলেছিল, একজনের হাতে সঁপে দিয়ে পরগোত্তর করে ফেলার সঙ্গে সঙ্গে মন আপনিই বদলে যায়। তাছাড়া মস্ত সমস্যা হয়ে রইল এই রনু। লাট্টু যেন না ঘরকা না ঘাটকা হয়ে থাকলো। মায়ের প্রাণ এতে স্বস্তি পায় কি? তবু আয়োজন হতে থাকলো এবং যথাদিনে যথাসময়ে সকলের চোখের জলের মধ্যে থেকে চোখের জলে ভাসতে ভাসতে আকাশে উঠেও গেল লাট্টু। রনু আগে বলেছিল আসবে না, তবু এসেছিল। ছাড়াছাড়ি হবার আগে জরারণ্যের মাঝখানেই লোকের কান বাঁচিয়ে বলেছিল লাট্টু, ফিরে এসে তোমায় ঠিক এরকম দেখতে পাবো তো? রনুর প্রতিজ্ঞা ছিল কিছুতেই সেন্টিমেন্ট প্রকাশ করে বসবে না, তাই উত্তর দিয়েছিল, তা কি জোর করে বলা যায়? হয়তো একটু টাক পড়বে, হয়তো একটু ভুঁড়ি গজাবে, হয়তো ২-৪টে চুলি ফেঁকে বসে থাকবে। কিন্তু শেষ রক্ষা হলো না।
চোখের জলটা বড় ছোঁয়াচে জিনিস। জলের পর্দা ঢাকা চোখ দুটো যতটা সম্ভব তীক্ষ্ণ করে তাকিয়ে দেখছিল। সেই বৃহৎ ঈগলটা তার রাক্ষসে ডানা ঝাপটে মাটি ছাড়িয়ে শূন্যে উঠে পড়ল। সেই আকাশ বাতাস সমস্ত পরিবেশ জুড়ে একটা হাহাকার উঠল। হাহাকার উঠল চেতনার গভীরে, সত্তার সমস্ত অনুপরমাণুতে। ওই পাখা ঝাপটানিতার দারুণ শব্দটা যেন রনু নামের নির্বোধটাকে লক্ষ কণ্ঠে ধিক্কার দিতে দিতে চলেছে। ক্রমশ আর ডানা দুখানাকে আলাদা করে দেখতে পাওয়া যাচ্ছে না। দিগন্তে মিলিয়ে যাচ্ছে একটি শুভ্র রেখা। ক্রমে শুভ্র রেখাটা ধূসর বিন্দুতে পরিণত হয়ে হারিয়ে গেল। আর তখনই রনুর মনে হলো নিজেকে নিজে মারে, নিষ্ঠুর নির্দয়ভাবে মার চালিয়ে যায়। কি মুখ্যু সে, কি মুখ্যু! ভাগ্য একটা বিশাল সাম্রাজ্যের দলিল তার হাতে ধরিয়ে দিয়ে সাধাসাধি করেছিল। রনু হাত ঝেড়ে ফেলে দিয়েছে সেই দলিলখানা। এই ভয়ানক মুখ্যমিটা না করলে কি এমন হাঁ করা একটা বিরাট শূন্যতা গ্রাস করে ফেলতো না তাকে? এ কি শুধুই মন কেমনের কষ্ট, না অনুশোচনার? আর অনুশোচনার বাড়া যন্ত্রণা আর কি আছে? আশ্চর্য, সবটা হাতছাড়া হয়ে যাওয়ার ঠিক পর মুহূর্তেই ভুলটা ধরা পড়ল। এক মুহূর্ত আগেও নয়, তখনও পর্যন্ত ঠিক করেছি বলে কতই আত্মপ্রসাদ, অথচ নিজের মনকে চিনি বলে কতই অহংকার। টেনে চলতে হবে এই অহংকারের জের। অবিরতই ভেঙে পড়া মনকে দাঁড় করিয়ে করিয়ে বলতে হবে, বল ঠিক করেছি, ঠিক করেছি। লাট্টু হয়তো আমাকে সন্দেহ করলো, হয়তো ভাবলো বাধ্যবাধকতায় থাকতে চাই না বলেই আমি ইচ্ছে করে কিছু শৌখিন কথা বলে এড়িয়ে গেলাম। এরপর হয়তো আমি আর ওই রিসার্চটা নিয়ে থাকতে পারবো না। এখনই ইচ্ছে হচ্ছে আমার দূরে কোথাও চলে যাই। যা হোক কিছু চাকরি নেই, অসহ্য লাগছে এই পরিচিত জগৎটা, ধূসর লাগছে সবকিছু। রনু ভাবতে চেষ্টা করে, রনুকে যেন দুয়ো দিয়ে যে মেয়েটা আকাশে উড়ে গেল, সে যদি মিসেস চৌধুরী পরিচয় গায়ে সেঁটে নিয়ে যেত, রনু কি এমন হাহাকার অনুভব করত? রনু কি ভাবতে বসতো পড়াশোনা ছেড়ে দিয়ে দূরে কোথাও চাকরি নিয়ে চলে যাই, যা হোক চাকরি? না, রনু তক্ষুনি বাড়ি ফিরেই চিঠি লিখতে বসতো। খামের উপর ঠিকানা লিখবার সময় মিসেস চৌধুরী লিখতে প্রাণের সব ভালোবাসাটা আঙুলের ডগায় নেমে আসতো। আর এই ৫-৫টা বছর ধরে তিলে তিলে মধু সঞ্চিত হয়ে হয়ে ভরে উঠত মনের মৌচাক। নিজেকে এলোমেলো করবার কোনো উপায় থাকতো না। প্রস্তুতি চালিয়ে যেতে হতো ভালোবাসার মানুষটার উপযুক্ত ভালোবাসার ঘরখানি গড়ে তুলতে। এখন নিশ্চয় করে কিছুই বলা যায় না, হয়তো দেবদাসী হয়ে যাবে রনু, আর নয়তো প্রতীক্ষার দিনরাত্রি গুনতে গুনতে আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে, সরসতা হারিয়ে ফেলবে, বুড়িয়ে যাবে। এই পরিণতিটা হালকা বুদ্ধি রনুর ভুলের ফসল। কিন্তু ভুল কি শুধু হালকা বুদ্ধি রনুই করে বসলো? মিথ্যে একটা আত্মমোহে রনুর চিরবিজ্ঞ বিচক্ষণ দাদা সমর বিজয় ঠান্ডা মাথায় ভেবে চিনতে জীবনের যে ছকটা এঁকে নিয়ে তাতে রঙের তুলি বুলিয়ে চলেছে সেটাই কি ভুল ছাড়া আর কিছু? মেয়ে মনের মাতৃত্বের ক্ষুধা কি ভবিষ্যতের বাগানে ফুল ফোটাবার আশায় অপেক্ষার পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে না? সে ক্ষুধা দিনে দিনে তিলে তিলে তাকেই ক্ষয় করে আনে না? প্রতীক্ষার মধ্যে ক্রমশই দেখা যাচ্ছে সেই ক্ষয়ের আভাস। সমর যখন তার ভবিষ্যতের ছবিটা খুলে দেখায়, এই দেখো, এইটা হচ্ছে তোমার শোবার ঘর, এই তোমার বাথরুম, এই তার ওদিকে বারান্দায় বেসিন, আর এই দিক থেকে চলে যাচ্ছে তোমার রান্নাঘরের দিকে, তখন প্রতীক্ষা স্তিমিত গলায় বলে, সবই আমার, তোমার কিছু নয়। সমর আবার উৎসাহ দেখায়, মৃদু মধুর হেসে বলে, আমার কি, দয়া করে তোমার বিছানার একপাশে একটু জায়গা দিলেই বসতে যাব। তারপর আবার দেখায়, এই দেওয়ালটার ধারে থাকবে তোমার বাবার দেওয়া ডবল বেড খাট, ওদিকে আলমারিটা, আর এই দুয়ের মাঝখানে বেবি কট। প্রতীক্ষা ব্যঙ্গের গলায় বলে ওঠে, আকাশ কুসুম। সমর নিশ্চিত গলায় বলে, আকাশের কুসুমই তো গো, হাত বাড়িয়ে পেরে আনতে হবে, তবে তার উপযুক্ত পরিবেশটা তো গড়ে তোলা চাই। তোমাদের
ভবানীপুরের বাড়িতে বছরে ৫-৭টি করে আকাশের কুসুম এসে ঝরে পড়ত। সমর কথাটার অর্থ বোঝে, উত্তর দেয়, সেই দেখে দেখেই তো ঘেন্না ধরে গিয়ে জীবনের অন্য পরিকল্পনা, সেই অন্য জীবনের পরিকল্পনা রূপায়ণের জন্য সমর বিজয় নামে ছেলেটা জীবন বিকোচ্ছে। ভুল ছাড়া আর কি? যাকে নিয়ে জীবন, সে যদি ক্রমেই তার সব উৎসাহ হারায়, কি থাকবে জীবনের জন্যে? রনু চলে যাওয়ার পর থেকে প্রতীক্ষা আরো বেশি স্তিমিত হয়ে গেছে। ওই ছেলেটাই ছিল বাড়িতে প্রাণের প্রবাহ বাহক। বিয়ে হয়ে এসে পর্যন্ত প্রতীক্ষার রনুর সঙ্গে ছিল একটি বিশেষ স্নেহ সখ্যতার সম্পর্ক, যেন মরুভূমির মধ্যে একটু স্নিগ্ধ জলধারা। নিহারকণা অবশ্য এটা দুচক্ষের বিষ দেখতেন, কিন্তু রনুর প্রাবল্যে তার সেই ক্ষুদ্রতাটুকু কোথায় ভেসে যেত। রনু চলে গেছে ভিলাইতে একটা চাকরি নিয়ে, যে চাকরিতে তার অধীত বিদ্যার সঙ্গে কোনো সম্পর্কই নেই। রনুর মতো ছেলে হঠাৎ লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য ধরনের একটা চাকরি নিয়ে কলকাতা ছাড়া হয়ে গেল, এ বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারে না পরিচিত সমাজ। কেন কেন কেনতে উত্তাল হয়ে ওঠে। রনুর জবাব সংক্ষিপ্ত, কলকাতাটা বড় একঘেয়ে হয়ে উঠেছে। হিতৈষী জনেরা অর্থ সামর্থ্য ব্যয় করে লীলাধামে এসে এসে হানা দিয়ে পরামর্শ প্রদান করেন, মানে বুঝছো না, এ বয়সে তো হবেই এমন, ছেলের বিয়ের চেষ্টা করছো না কেন? নিহারকণা কপালে করাঘাত করেন। ত্রুটি রেখেছেন নাকি সে চেষ্টায়? কবে থেকেই তো তলে তলে চালাচ্ছিলেন চেষ্টা, কিন্তু ছেলে জানতে পেরে সাফ জবাব দিয়ে বসেছিল, হো মতলব ছাড়ো মা জননী, মিথ্যে লোকের কাছে অপদস্থ হবে। নিহারকণা যখন কড়া প্রশ্ন করেছেন, কেন, রনু কি ভীষ্মদেব হতে চায়, তখন রনুও কড়া জবাব দিয়েছিল, কেন, কি দুঃখে, তবে যাই করি, যখন করি, তোমার পছন্দের পাত্রকে নয় মা জননী। কেন, আমার পছন্দের দোষটা কি? বৌদি বলে তো মরে যাস, আমারই পছন্দের মেয়ে। দাদার মতো ভাগ্যবান সবাই না হতে পারে, মোট কথা ওই বিয়ে বিয়ে ফ্যাচাং তুলবে না। সেই দুঃখই ব্যক্ত করেন নিহারকণা তার ভবানীপুরের আত্মীয়জনদের কাছে। অনেকেই তো আসেন, রনুর জন্যেই যে তা অবশ্য ঠিক নয়, অনেকেই আসেন নিমন্ত্রণপত্র হাতে নিয়ে। নিহারকণা তাতেও কপাল চাপড়ায়, যে যেখানেই ছিটকে যাক, ওদের জীবনে তো পরিমিত ধারাটা অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে চলেছে। মেজকর্তার ছেলের বিয়ের নেমন্তন্নে গেলেন, তারপরেই নেমন্তন্নে গেলেন সেই বউয়ের সাধে। আবার পরবর্তী যাত্রা নাতির অন্নপ্রাশনে। নকর্তারও ছেলের বিয়ে হয়ে গেল, বড় ভাসুরপোরও মেয়ের বিয়ে লেগেছে। এদিকে বিয়ে হয়ে যাওয়া মেয়েগুলো তাদের জীবনের করণ কারণের খবর নিয়ে ছুটে ছুটে আসে নেমন্তন্ন করতে। নিহারকণার আজ পর্যন্ত একবারও সে সৌভাগ্য হলো না। আক্ষেপ শুনে রনু একবার বলেছিল, এত শক্ত শুধু শুধুই একবার সবাইকে খাইয়ে দাও না বাবা, লৌকিকতার দায় না বই লোকে একটু শান্তির নেমন্তন্ন খেয়ে বাঁচে। নিহারকণা মুখ বাঁকিয়েছিলেন, ভারী দায় পড়েছে, ভূতে পায়নি তো আমায়, তাই শুধু শুধু ভূত ভোজন করাবো। তবে আর কি করা, মাকে ভূত ভোজন করাবার একটা উপলক্ষ ছোট ছেলেও দিলে না, বড় ছেলেও দিচ্ছে না। নিহারকণা জীবনভর শুধু আশীর্বাদের পরিবর্তে লৌকিকতার মান বয়ে বয়ে নিয়ে গিয়ে নেমন্তন্ন খেয়ে আসবেন। এমন আশ্চর্যেই ছেলেরা তো নয়ই, বউটি শুদ্ধ যেতে চায় না। বেশ গা ঝেড়ে বলেন, আপনারাই তো যাচ্ছেন মা, ওতেই যথেষ্ট। মনে মনে অবশ্য হৃষ্টই হন নিহারকণা, সারা পথ ভুবন বিজয়কে জ্ঞান দিতে দিতে যাবার সুবিধে হয়, সেখানেও সুবিধে হয় বউ সম্পর্কে ইচ্ছা মতো মন্তব্য করবার। বউ যে নিজের স্বাধীনতা কায়েম রাখতে ইচ্ছে করে নিহারকণাদের নাতির মুখ দেখতে দিচ্ছে না, এটা ঢালাও করে জানাবার সুবিধে কোথায় বউ সঙ্গে গেলে? প্রতীক্ষার কাছে কি হৃদয় রহস্য ধরা পড়ে গেছে, তাই সে ছুতো করে এড়ায়? কিন্তু ওসব আক্ষেপ তো আলাদা। ছোট ছেলে হঠাৎ পড়াশোনা ছাড়লো কেন, হাসি মজা ছাড়লো কেন, কলকাতা ছাড়লো কেন? ঘোর চিন্তায় পড়ে নিহারকণা সন্দেহজনক আসামিকে জিজ্ঞেস করেছিলেন, বৌমা, তোমার সঙ্গে তো রনার খুব ভাব, তুমি বলো দেখিনি কারণটা কি? কারণটা যে কি সেটা প্রতীক্ষা অনুমান করেছে বই কি, কিন্তু সে কথা তো বলা যায় না। শুকনো মুখে বলেছে, আমিও তো বুঝতে পারছি না। অতঃপর নিহারকণা আসল আসামিকেই চেপে ধরেছিলেন।
পড়াশোনা ভালো লাগছে না, যাক, এতগুলো পাশ করে আবারও পড়ার কি দরকারই বা ছিল? তা দেশ ছাড়া হবার কি দরকার পড়ল? রনু অম্লান বদনে উত্তর দিয়েছিল, বুদ্ধি হারিয়ে ফেলবার ভয়। তার মানে? বুদ্ধি হারাবার ভয় মানে? মানে তো সোজা, অবিরত গরুর সঙ্গে সহাবস্থানের ফল ফলবে তো। হ্যাঁ, এতদিনে ভুবন বিজয়ের ইচ্ছের গাছে ফুল ফুটেছে। গোয়ালের চালা উঠেছে বাড়িতে, গরু পোষা হয়েছে এবং আশা করা যাচ্ছে খাঁটি দুধের আস্বাদের স্বাদ অদূরে। ভাগ্যবানের বোঝা ভগবান বয়, সেই রথিন ঘটক ভুবন বিজয়ের অফিসের বন্ধু। একদা ভুবন বিজয় যাকে মনের ইচ্ছে জানিয়ে চিঠি দিয়েছিলেন, এতদিন পরে তিনি হঠাৎ একদিন উদয় হলেন, সঙ্গে গরু নিয়ে। বিলম্বের জন্য যথাবিধি অনেক লজ্জা কুণ্ঠা প্রকাশ করলেন, যথাবিধি বহুবিধ কারণ কৈফিয়ত দর্শালেন। গরু বাবদ ন্যায্য মূল্য নিয়ে বন্ধুর গৃহে ভুরিভোজ করে চলে গেলেন এবং ছেলের বিয়ের নেমন্তন্ন চিঠিপত্র দিয়ে গেলেন। বোঝা গেল গরুটা তার নিজের গোয়ালেরই দৌহিত্রী এবং এতদিন টাঙিয়ে রেখেছিলেন ওই আশায়। ইচ্ছের গাছ যখন শুকিয়ে এসেছিল, তখন হঠাৎ আবার তাতে জল সিঞ্চনে প্রথমটা অস্বস্তি অনুভব করেছিলেন ভুবন বিজয়। কারণ তার কদিন আগেই প্রতীক্ষার ফুলবাগান গরুতে মুড়িয়েছে, সেই জায়গাতেই তো গরুর ঘর উঠবে। কিন্তু বন্ধুর কাছে তো ছোট হওয়া যায় না, বলা যায় না এখন আর শখ নেই ভাই, ও তুমি ফিরিয়ে নিয়ে যাও। সেই ঘাড়ে পড়া সমস্যাকে প্রতিষ্ঠিত করতে বেশ কিছুদিন লজ্জাতেই ছিলেন ভুবন বিজয়। নিহারকণা অবশ্য নয়, তিনি মা ভগবতীর আবির্ভাব নিয়ে অনেক আদিক্ষেতার বাড়াবাড়ি করেছিলেন দেখে রনু বলেছিল, ভগবতীর আবির্ভাব? এটা তো সোজা অকেশন না, এই উপলক্ষেই তো তুমি একটা ভোজ লাগিয়ে দিতে পারো মা। নিহারকণা রেগে গনগনিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু ভুবন বিজয়ের ব্যাপার আলাদা হয়ে গেল। তিনি লজ্জায় প্রতীক্ষার দিকে তাকাতে পারছিলেন না। হঠাৎ চাকা ঘুরে গেল, প্রতীক্ষাই লজ্জায় তার দিকে তাকাতে পারল না আর। ঘটনাটা ঘটে গেল আকস্মিকই। বাজার থেকে ফিরে এলেন ভুবন বিজয়, মুখ থমথমে কালচে। থলিটা নামিয়ে রেখে চৌকিতে বসলেন। প্রতীক্ষা পাখার স্পিডটা বাড়িয়ে দিয়ে বলল, বাবা, আপনার শরীর খারাপ লাগছে? না। তারপরেই বলে উঠলেন, সমর সল্টলেকের ওদিকে জমি কিনে বাড়ি করছে। প্রতীক্ষা যেন আচমকা চর খেল। প্রতীক্ষা থতমত খেয়ে গেল। বাড়ি করছেন? ভুবন বিজয় যেন একটু প্রত্যাশার গলায় বললেন, তুমি জানো না? মিথ্যে কথা মুখ দিয়ে বেরোলো না প্রতীক্ষার। অস্ফুটে বলল, জমির কথা জানি, বাড়ির কথা ঠিক। ভুবন বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এক ভদ্রলোক পথে লীলাধামের ঠিকানা খুঁজছিল, তাড়াতাড়ি বললাম আমারই বাড়ি, সমর বিজয় চৌধুরী আমারই ছেলে। তাই বলল, তাহলে তো ভালোই হলো, আপনার ছেলেকে বলবে নতুন যে জমিটার বায়না করা হয়েছিল তার ইনকোয়ারি হয়ে গেছে, চটপট ফয়সালা করে নিয়ে যেন বর্ষার আগেই বাড়ি শুরু করেন। ভিতে জল ঢুকে গেলে মুশকিল। বলো তাহলে সমরকে। বলে পকেট থেকে একটা কার্ড বার করে বলেন, নাম বলল অবনীশ সরকার, এই যে কার্ড দিয়ে গেছে, রাখো। পাথর হয়ে দাঁড়িয়ে থাকা প্রতীক্ষার পায়ের কাছে মাটিতে এই কার্ডটা ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। প্রতীক্ষা বুঝতে পারছিল বুকটা ফেটে গেছে ভুবন বিজয়ের। ছেলের ব্যাপারটা তিনি গণ্য করেন। প্রতীক্ষা যে জমির কথা জেনেও চেপে রেখেছে, এটা তার বিশ্বাসের মূলে হাতুড়ি বসিয়ে দিয়েছে। তার মানে শ্রদ্ধা আর স্নেহের একটা উঁচু আসন থেকে গড়িয়ে পড়ল প্রতীক্ষা নামের চিরকালের সৎ বিশ্বস্ত মেয়েটা। এরপর আর চোখ তুলে তাকাবে কি করে সেই মানুষটার দিকে, যিনি নাকি নিজের গোপন বাসনাটুকু জানাজানি হওয়ায় লজ্জায় মরে যাচ্ছিলেন। কিন্তু সেটুকু আর কতটুকু প্রতীক্ষাদের পাহাড় প্রমাণ অপরাধের কাছে? নিজেকে তো প্রতীক্ষায় অপরাধের ঘটনা থেকে বাদ দিতে পারছে না। বারে বারেই তো সে সব রকমের প্রশ্ন করেছে, তোমার বাড়ির কত দূর? আশ্চর্য, তবু ওই স্নেহময় মানুষটা একটু পরে ঘর থেকে বেরিয়ে এসে বলেছিলেন, কার্ডটা তোলো বৌমা, আর শোনো একটি কথা, যখন যা হবে হবে, এক্ষুনি যেন তোমার শাশুড়ির কানে না ওঠে, সামলাতে পারবে না। কাজেই নিহারকণা এখনো শুধু ছোট ছেলের হৃদয়হীনতা নিয়েই মর্মাহত।
কি করে বিশ্বাস করবেন তিনি গরুর সঙ্গে একসঙ্গে থাকতে হবে বলে ছেলে দেশ ছাড়া হয়ে যাচ্ছে? কারণের হদিশ খুঁজে মরেন তিনি। রনুর বন্ধুরা কিন্তু হদিশ বার করে ফেলেছিল। তপন বলে উঠেছিল, খিরে শালা, তোর লেত্তির লাট্টু হঠাৎ কলের লাট্টু বনে গিয়ে হাত ছাড়িয়ে বোঁ করে আকাশে উঠে গেল বলে বেবাগি হয়ে যাচ্ছিস? লেবু বলেছিল, থাম তপন, বেচারা কাটা ঘায়ে নুনের ছিটে দিসনি মাইরি। তবে হ্যাঁ, কাকা একখানা বাগিয়েছিল বটে। তুই শালা একটু লুটুপুটু করে ওই কাকাকে ধরে একখানা স্কলারশিপ জোগাড় করে লাট্টুর লেত্তি হয়ে উড়ে গেলি না কেন? রনু বিরক্ত হয়ে চলে এসেছিল, আর কারোর সঙ্গে দেখা করতে যায়নি। তারপর নিরাড়ম্বরে চলে গেল একদিন। নিহারকণা বলেছিলেন, বিদেশ বিভুই, কোথায় খাবি, কি করবি, প্রথমটা আমি তোর সঙ্গে যাই। রনু সে কথা নস্যাৎ করে দিয়েছিল। আমি কোথায় গিয়ে উঠি তার ঠিক নেই, তুমি যাবে কি? দেখো এখন কদিন থাকি, হঠাৎ কলকাতার জন্য মন কেমন করলেই হয়তো চাকরিতে ইস্তফা দিয়ে পালিয়ে আসবো। কিন্তু পালিয়ে কি এলো রনু নামের সেই ছটফটে জলজলে ছেলেটা? বরং কলকাতা থেকেই প্রায় মুছেই গেল সে। কলকাতা এলেই তো সেই মানুষটার সঙ্গে মুখোমুখি হতে হবে, যে নাকি রনুর নিরেট বোকামির সাক্ষী, অথবা যে রনুকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে দেখবে, যে বলেছিল নিজের মধ্যে যখন নিশ্চিত বিশ্বাস তখন বাধাবাধিতে আটকাতেই বা আপত্তি কি, দ্বিধা থাকলেই আপত্তি। সেই কান্তিকুমারের মুখোমুখি দাঁড়াতে সাহস নেই রনুর, যতদিন না লাট্টু নামের মেয়েটা ফিরে আসছে। ততদিন রনু এই একঘেয়ে নিরস জীবনে বিরক্তিকর কর্মের বোঝাকেই টানতে টানতে দিন রাত্রি পার করে করে চলবে ভবিষ্যতের রঙিন ছবির কল্পনায়। কিন্তু সেই কল্পনায় কি কোনো দৃঢ় ভূমিতে প্রথিত থাকবে? অনবরতই কি মনে হতে থাকবে না, আমি বুদ্ধ, তাই প্রতীক্ষার প্রহর গুনে চলেছি, কিন্তু কে গ্যারেন্টি দিচ্ছে আমায় সেই লাট্টু ফিরে আসবে যথাযথ? এসে বলে বসবে না, বুঝলে রন্টুদা, দেখলাম পৃথিবীটা অনেক বড়, তাই চিরদিনের ছোট পরিধি দিয়ে মাপা যায় না। হয়তো লাট্টু নামের সেই মেয়েটারও একই অবস্থা। সেও হয়তো দিন মাস বছর গুনে চলতে চলতে ভাবছে, আমি তো আমাকে সেই ফেলে আসা জীবনের ঝিনুকের খোলার মধ্যে ভরে রেখে দিয়ে প্রতীক্ষার শেষ ক্ষণের ঝক্করে চলেছি, কিন্তু ফিরে গিয়ে সেই চঞ্চলচিত্ত অস্থির ছেলেটাকে কি ঠিক তেমনই ফিরিয়ে পাবো, নাকি আর কেউ এসে দাঁড়াবে আমার সামনে? আমার আমিটাকে তো ঝিনুকের খোলায় ভরে রেখেছি, কিন্তু বহিরঙ্গে তো অনেক পরিবর্তনের প্রলেপ পড়ে যাবে। ও কি সেইটাকেই আমি বলে ভুল করবে? যা অভিমানী! আবার একসময় এ কথাও ভাবে, বেহা মেয়েগুলোকে বিশ্বাস নেই, কোনো একটা কেউ গায়ে পড়ে ভাব করে ওকে খপ্পরে ফেলে দখল করে নেয়নি তো ভগবান? তাহলে আমার এই দীর্ঘ প্রতীক্ষার বাগানে কোন ফুল ফুটবে? কাঁটার? ছেলেবেলা স্কুলের বইতে পড়েছি, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। এখন দেখছি সময় জিনিসটা বইতে জানে না, অনড় অচল। এখনো কত দিন বাকি। তবু সময় বয়েই যায় বই কি, কোথাও তরতরিয়ে, কোথাও পাথর ঠেলে ঠেলে। প্রতীক্ষা নামের মেয়েটা ভাবে সময় যেন তার উপর শিকড় গেড়ে বসে আছে। সমর বলেছিল, বাড়িটা খাড়া করতে বড় জোর মাস আসতে 10। ছোট্ট তো বাড়ি। প্রতীক্ষার মনে হয় 8-10 মাস সময়টা কি এত অফুরন্ত? সময় যেন অনন্তকাল পার হতে হতে ক্যালেন্ডারে এক একবার পাতা উল্টোয়। ভুবন বিজয়ের সামনে থেকে নিজেকে নিয়ে সরে যেতে পারবার দিনটা পাবার জন্যেই প্রতীক্ষার এই দিন গোনা। বাড়ির জন্য নয়, বাগানের জন্য নয়, নেহার করার হিংসা কুটিল দৃষ্টির আওতা থেকেও নয়, এমনকি সমরের অর্ডার দিয়ে রাখা বেবি কটের চিত্রে সার্থকতার রেখা টানতেও নয়, শুধু ভুবন বিজয় নামের ওই সম্ভ্রান্ত হৃদয় ব্যক্তিটির সামনে থেকে নিজেকে সরিয়ে নেবার জন্যে। একদা একদিন তিনি তার সুভাষচন্দ্র শোনাবার জন্য তাড়াতাড়ি বাজারে গিয়েছিলেন। উৎফুল্ল মুখে বলেছিলেন, খুব হিজিবিজি তরকারি নিয়ে এসে তোমার শাশুড়িকে জব্দ করে ফেলে আমরা আসর বসাবো, বুঝলে বৌমা। টুমোর, এচোর, পাটশাক, থোর, মুখি কচু ছুটি আছে বলে তুমি যেন আবার শাশুড়ির গাড্ডায় পড়ে গিয়ে বটি নিয়ে বসতে যেও না। কি মজা মজা খুশি খুশি লেগেছিল তার মুখটা তখন। বাজার যাবার সময়, বাজার থেকে ফিরে
অবনী সরকারের কার্ড হাতে নিয়ে যখন বলেছিলেন, তুলে রাখো বৌমা, সেই মুখটা মনে পড়লেই প্রতীক্ষার ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে। এ জীবনে কি কোনোদিন প্রতীক্ষা বলে উঠতে পারবে, আপনার সুভাষচন্দ্র আর শোনা হলো না বাবা, তবু একই ছাদের তলায় থাকতে হয়, প্রয়োজন বোধে কথাও বলতে হয় বই কি। কিন্তু অদ্ভুত একটা মনস্তত্ত্বের তত্ত্বে অবনী সরকারের কার্ডটা সমরকে দেয়নি প্রতীক্ষা। কি ভেবে কে জানে, সমর অন্তত শান্তিতে থাকুক এই ভেবে, নাকি প্রতীক্ষার হৃদয়ের গভীরের ওই যন্ত্রটাকে প্রতীক্ষা আলোর সামনে বার করে আনতে শক্তি খুঁজে পায় না বলে। সমর যখন একদিন বলেছিল, পাড়ার লোকটোক সব এমন অভদ্র, আমার একজন বন্ধু লোক এ পাড়ায় এসে আমার নাম করে ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল, একটা বুড়ো লোক নাকি বলেছে আমি তার বাবা, কি বিশ্রী বলতো। তখন প্রতীক্ষা জানলার পর্দাটাকে নিয়ে ব্যস্ত থেকেছে, টানবে না উল্টে দেবে, খানিকটা সরাবে না একখানা কপাটি বন্ধ করে দেবে, এটা যেন গুরুতর একটা সমস্যা। সুভাষচন্দ্রে আর হাত পড়ে না, খাতাপত্রে ধুলো জমে ওঠে। বেশি সময় চন্দনাকে নিয়ে ব্যস্ত থাকেন ভুবন বিজয়। চন্দনার কাজ করবার জন্য যে লোকটাকে রাখা হয়েছে তার কাজের থেকে কামাইটাই বেশি, অতএব ভুবন বিজয়কে গোয়ালের ধারে বঁটি পেতে বসে কুচি কুচি করে খড় কাটতে দেখা যায়, খোল ভুসি দিয়ে জাবনা মাখতে দেখা যায়, বাকি সময়টা অকারণেই তার গায়ে হাত বুলোতে দেখা যায়। প্রতিদান স্বরূপ শোনা যায় চন্দনার একটা পরিতৃপ্ত মধুর হাম্বা রব, কিন্তু নিহারকণা একেবারেই প্রসন্ন নন তার উপর, বলেন ওর জন্যে রনা বাড়ি ছাড়ল। ভুবন বিজয় কথা কমই বলেন আজকাল, তবু এরকম কথার প্রতিবাদ করে ওঠেন। হবলা জীবকে অকারণ দোষারোপ করো না, তার পাখা গজিয়েছিল, সে যেতই। ও কথাটা তোমায় ঠাট্টা করে বলেছে, তাও বুঝতে পারোনি? নিহারকণার নিজস্ব নীতিতে তীক্ষ্ণ হন। না, আমি কিছুই বুঝি না, সব বোঝো তুমি। এই যে তোমার প্রাণের বন্ধু তোমায় রাম ঠকানো ঠকিয়ে গেল, বুঝতে পেরেছিলে তুমি? বলেছিলে না 4-5 সের দুধ দেবে, দুবেলায় মেরে কেটে 1 সের 5 পো দুধ। জানতো না বন্ধু হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা, ছি ছি। ভুবন বিজয় মৃদু হেসে বলেছেন, বন্ধুই তো বিশ্বাসঘাতকতা করে, না তো কি শত্রুতে করবে? কথাটা তো তাহলে মানেই হয় না। জানি না, তোমার ওসব কায়দার কথা বুঝি না। ওই চন্দনার পেছনে এত খাটুনি, এত পয়সা খরচ দেখলে গা জ্বলে যায় আমার। উসুল হচ্ছে কিছু? ঘরে একটা কাচ্চা বাচ্চা হলো না, শুকনো এক গরু নিয়ে সোহাগ। তুমি তো ভগবতী ভগবতী করে বিগলিত হয়েছিলাম ওর গুণ টুন শুনে। 4-5 সের করে দুধ দেবে, বটের আটার মতো দুধ। ভেবেছিলাম অত দুধ আর আমাদের কে খাবে, বউ খায় না, ছেলে খায় না। রনু আমার 14 বার চা কফি খেত, সেও বাড়ি ছাড়া হলো। ওই দুধ থেকে পাড়ায় ঘরে ঘরে কিছু যোগান দিয়ে ওই লোকটার খরচা উঠিয়ে নেব। হায় হায়, বিবি গরু তোমার এখনকার বৌঝির মতো বুক শুকনো, কপাল আর কাকে বলে। হঠাৎ কথার উপর থাবড়া মেরে থামিয়ে দেওয়ার মতো চন্দনার গলা থেকে গম্ভীর শব্দ ওঠে, হাম্বা। যেন থামো, ইতর কথা রাখো, ভদ্র কথা কও। কিন্তু এই সমস্ত তো লীলাধামেরই লীলা কথা। প্রতীক্ষার প্রতীক্ষার কি হলো? সময় তো বহে গেল অনেক, দিন মাস বছর। প্রতীক্ষার জীবনের বাগানে কি তাহলে ফুল আর ফুটতে পেল না? তার জীবনে জুটল না বাগানদার বাড়ি? শুধু বৃথা একটা প্রত্যাশা নিয়ে প্রহর গুনল বেচারি। প্রহর, মিনিট, সেকেন্ড বেঁধে মারা অবস্থায় খাটিয়েছে সেই প্রত্যাশার দিনগুলো। তবুও মাথা হেট করে ওই লীলাধামেই খেতে হয়েছে, শুতে হয়েছে, কথা বলতে হয়েছে। জানাজানি তো হয়েই যায়। সেই হয়ে যাওয়াটার পর নিহারকণার অভিব্যক্তিটা অবশ্যই সুখকর হয়নি প্রতীক্ষার পক্ষে। অথচ প্রতীক্ষা অনেক কিছু চায়নি। এইখানেই একফালি ছোট জমিতে কিছু ফুল ফোটাতে চেয়েছিল, কিছু গোলাপ, কিছু রজনীগন্ধা, কিছু কাঞ্চন। সমর নিজের মনের চাওয়াটাকে প্রতীক্ষার চাওয়ার উপর চাপিয়ে দিয়ে ভারাক্রান্ত প্রতীক্ষাকে একটা অবাস্তব ভূমিতে দাঁড় করিয়ে রেখেছিল কতগুলো দিন। কিন্তু তারপর সেইখানেই রেখে দিয়েছে প্রতীক্ষাকে। না, ও কথা বললে সমরের প্রতি অবিচার করা হবে। সমর প্রতীক্ষাকে যত ছবির স্কেচ দেখিয়েছিল
সব ছবি উজ্জ্বল রঙের তুলি বুলিয়ে বুলিয়ে উপহার দিয়েছে প্রতীক্ষাকে। বিশ্বাস না হয় চলে যাও সল্টলেক ছাড়িয়ে ভিআইপি রোডের কাছাকাছি, দেখতে পাবে হালকা গোলাপি রঙের সেই ছবির মতো বাড়িটি। সাদা গ্রিলের দরজা জানলা, সাদা গ্রিলের গেট, গেটের গায়ে নেম প্লেটে মিস্টার সমর বিজয় চৌধুরী আর মিসেস প্রতীক্ষা চৌধুরীর নাম। বাড়ির কোনো নাম নেই, এখনো ঠিক হয়নি কি হবে অথবা আদৌ হবে কিনা। গেটে ঢুকলেই সামনে এগিয়ে যাওয়ার পথ, দুপাশে ফুলের সমারোহ, গোলাপের বেড, রজনীগন্ধার ঝাড়, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কাঞ্চন, হাসনাহানা লিলি, মানি প্ল্যান্টের ঘেরাও করা করা। জমির একটা কোণে নাকি কৃষ্ণচূড়া গাছটা ছিলই, ফুল ধরে অজস্র, লাল সোনায় মেশামেশি, অপরূপ বর্ণ বৈচিত্র্য। দেখলেন? এখন ভেতরে ঢুকে প্যাসেজ পার হয়ে সিঁড়ি দিয়ে উঠে যান। খাবার টেবিল, ফ্রিজ, দেয়ালে গাঁথা রঙিন বেসিন, এসবের পাশ দিয়ে ঢুকে যান বড় ঘরটায়। দেখতে পাবেন ডাবল বেড খাট, সুন্দর বেড কভারে মোড়া, তার উপর প্রতীক্ষার বিশ্রাম শয্যা। দেখতে পেলেন তো? এও দেখতে পাবেন বেবি কটের মধ্যে জমকালো একটা জামা গায়ে দিয়ে শুয়ে রয়েছে একটা শিশু। হঠাৎ মনে হয় পুতুল নাকি, চুপচাপ, নিথর নিথর, নিরক্ত, শীর্ণ, নির্জীব। কিন্তু পুতুল নয়, পরপর দুবার অর্ধপথে থেমে যাওয়া মৃত সন্তান প্রসব করে জীবনী শক্তি ক্ষীণ হয়ে যাওয়া প্রতীক্ষার এই তৃতীয়টি পূর্ণাঙ্গ ফল, তবে শীর্ণ, অপুষ্ট। ওকে এখন গড়ে তুলতে হবে, সেই বাবদে ট্রেন্ড নার্স রাখা। ভাগ্যিস যাই, এখন সমরের অনেক টাকা, তাই অনেক টাকা দিয়ে ট্রেন্ড নার্স রাখতে পেরেছে ছেলের জন্যে। প্রতীক্ষার জন্যেও রাখতে হয়েছে আর এক আয়া। ডাক্তারের নির্দেশ সম্পূর্ণ বিশ্রাম। নিজের জন্য সমর আর কিছু চায়, বলেছিল শুধু তোমার বিছানার পাশে একটু ঠাঁই পেলেই চলবে, কিন্তু দেখা যাচ্ছে সেটুকুও বড় বেশি চাওয়া হয়ে গেছে। দুটো আয়া নার্সকে ঘরে জায়গা দিতে হলে আর ঠাঁই বার করবে কোথা থেকে প্রতীক্ষা? আচ্ছা, প্রতীক্ষার বাগানে তবে এমন ফুল ফোটালো কে? সমর? পাগল নাকি? সমরের এত সময় কেন? জগতে মালি নেই, শিক্ষিত মালি? দামি দামি সার মেলে না দোকানে? প্রতীক্ষা নিজে বাগানের সেবা করতে বসলে সাধ্য ছিল এমনটি করে তোলা? যেদিন শরীর একটু ভালো থাকে বারান্দায় এসে বসে প্রতীক্ষা, হালকা বেতের চেয়ারে, হালকা চাদর গায়ে দিয়ে। সমর বসে, দেখেছো তোমার বাগানের বাহার? আর বেবি কটের ধারে এসে দাঁড়ালে নার্স বলে, দেখেছেন আপনার ছেলের হাসি? খুব হাসছে আজকাল। আয়া আর নার্স মুক্ত সময় হচ্ছে ওরা যখন খেতে যায়, তাও দিনে নয়, রাতে। দিনের বেলা সমর কোথায় থাকে কোথায় না থাকে, সমর এসে দূরত্ব বাঁচিয়ে হঠাৎ কখন ওরা এসে পড়ে। চেয়ারে বসে বলে, তোমার নার্সটা কি অহংকারী, তিনি অতগুলো করে টাকা নিচ্ছে অথচ ভাগটা যেন দয়া করে করছে। প্রতীক্ষা শুধু একটু হাসে, স্বাস্থ্যের অভাবে হাসিটা মলিন দেখায়। সমর এদিক ওদিক তাকিয়ে ঘরের শোভা সৌন্দর্য অবলোকন করে বলে, খুব তো ধিক্কার দিতে পয়সার পেছনে ছুটে ছুটে আমি নাকি যন্ত্র হয়ে গেছি, না ছুটলে এই রাজকীয় ব্যবস্থাগুলো হতো কি? তা তো ঠিক। ঠিক মতো ওষুধপত্র খাচ্ছ তো? না খেলে ওরা ছাড়বে? সেই তো, তবে আর বেশি টাকা দিয়ে ট্রেন্ড নার্স লোক রাখা কেন? কথা বলতে বলতে হয়তো হঠাৎ উঠে গিয়ে দোলনায় দোলা বিবর্ণ শিশুটার দিকে এক নজর তাকিয়ে বলে, কার মতো দেখতে হয়েছে বলো তো, তোমার মতো না আমার মতো? প্রতীক্ষা বলে, এত ছোটতে কি বোঝা যায়? নামটাম কিছু ঠিক করলে? না তো। বাহ, করো কিছু, ভাবো। ওর নাম ভাবাভাবির কি আছে? বিজয়ের আগে যা হোক একটা কিছু বসিয়ে দেওয়া, এই তো। বাহ, তুমি যে বলেছিলে বিজয় টিজয় আর চলবে না, ওতে কল্পনা খাটাবার সুযোগ নেই। তখন বলতাম, এখন আর বলি না, বিজয় দিয়েই হবে। সমর একটা হাই তুলে বলল, তোমার মাকে এত করে বললাম এখানে এসে থাকতে, রাজি হলেন না। একা মানুষ, অনায়াসেই থাকতে পারতেন, তোমারও সুবিধে হতো। বললেন তা হয় না। ঠিকই বলেছেন, তা হয় না। বাহ, তা কেন? ছেলে না থাকলে হঠাৎ বিধবা হয়ে পড়া মা মেয়ের বাড়িতে এসে থাকে না? ভাইয়ের বাড়িতে থাকার চেয়ে খারাপ? প্রতীক্ষা ক্লান্ত গলায় বলে, ও কথা থাক,
তবে থাক, পরে কিন্তু কেউ বলতে পারবে না জামাই দেখলো না। কে বলবে? সমর এখন সংসারকে খুব চিনেছে, তাই বলে সংসারে বলবার লোকের অভাব? দু কথা বলবার জন্যই তো মুখিয়ে থাকে। তারপর আরেকটু হাই তুলে বলে, দেখো, একতলাটা ভাড়া দেওয়াই ঠিক করে ফেলছি। ভাড়া? মোটা ভাড়া পাওয়া যাচ্ছে। তুমি তো নিচের তলায় নামছই না, বলতে গেলে পুরো তলাটাই বাজে খরচ। দোতলায় রান্নার ব্যবস্থাটা উঠিয়ে আনলেই। প্রতীক্ষা একটু অদ্ভুত রহস্যময় হেসে বলে, তা তোমার কায়দা করে গেটে দাঁড়ানোর কি হবে? সমর শব্দ করে হেসে ওঠে। এটা নতুন হয়েছে, অনেক বদলের মধ্যে এ একটা বদল। আগে কখনো শব্দ করে হাসতে দেখা যেত না সমরকে। একেবারে রনুর বিপরীত প্রকৃতি ছিল ওর। ওই সশব্দ হাসির মধ্যেই বলে সমর, সেই কবে একদিন বলেছিলাম, মনে রেখেছো? শালা কদিন দাঁড়িয়েছি, সময় কোথায়? আশ্চর্য, এখনো সমরের মুখে শালা শুনলে চমকে ওঠে প্রতীক্ষা। চমকানিটা অবশ্য আজকাল আর দেখায় না, বলে, সময় আর নেই, তা ঠিক। কথা দিয়েই দি, কি বলো? তোমার তো বাগান দেখা দোতলার বারান্দা থেকে, ব্যাঘাত ঘটবে না কিছু। ভাড়াটাদের শাসিয়ে রাখবো। ফ্ল্যাট ভাড়া দিচ্ছি বটে, কিন্তু বাগানটি নয়। খবরদার টাচটি করা চলবে না। সমরের মুখে আত্মপ্রসাদের তৈলাক্ত মসৃণতা ফুটে ওঠে। ইচ্ছে করলেই যে ও কাউকে শাসাতে পারে, এর থেকে সুখের আর কি আছে? আয়াদের গলা শোনা যাচ্ছে, এক্ষুনি এসে পড়বে। সমর উঠে পড়ে। আর একবার ছেলের দোলা খাটের ধারে দাঁড়িয়ে বলে ওঠে, মার আক্কেলটা দেখছো? ছেলেটাকে একবার দেখতে পর্যন্ত এলো না, অথচ বাচ্চা বাচ্চা করে তো হেদিয়ে মরতো। আক্কেল? হেদিয়ে? এরকম সব শব্দের স্টক কোথায় ছিল সমরের? অবাক লাগে প্রতীক্ষার, বিরক্তিও। সেই বিরক্তির গলাতেই বলে, আহ, আবার ওই কথা? বাবা তো এসেছেন। তা অবশ্য এসেছে, সাহস দেখিয়েছে। দরজার কাছে ছায়া পড়ে, সমর বেরিয়ে যায়। এই রুটিন প্রতীক্ষার। জানে না কতদিন বিশ্রামে থাকতে হবে তাকে, অথবা চিরদিনই। প্রতীক্ষার পূর্ব পরিচিত সমাজ প্রথমে খুব ছি ছি করেছে প্রতীক্ষাকে। বুড়ো শ্বশুর শাশুড়িকে একা ফেলে রেখে আরামের সিংহাসনে এসে বসবার জন্যে চলে আসায়। তারপর ঈর্ষা করেছে, এখনো করে চলেছে। কারণ সমরের নাকি আরো বার বৃদ্ধি হচ্ছে। সবাই বলছে, একেই বলে পাতা চাপা কপাল। এই আরামের সিংহাসনের রুটিন বাঁধা একঘেয়ে ছায়া ছায়া দিনগুলোর মধ্যে মাঝে মাঝে এক একটা দিনে হঠাৎ আলোর ফুল ফোটে। ভুবন বিজয় হঠাৎ চলে আসেন সেই লীলাধাম থেকে এই ভিআইপি রোডের কাছাকাছি। বলেন, তোমার শাশুড়ির হাতে চা খেয়ে খেয়ে তো চায় বিতৃষ্ণা ধরে যাচ্ছে বৌমা, একটু জম্পেশ করে চা বানাও তো। শুনে রান্নার লোক বলরাম ছুটে আসে। প্রতীক্ষা বলে, তুমি যাও, আমি নিজেই বানাবো। চলে যায় চায়ের সরঞ্জামের কাছে। মাকে উঠে কাজ করতে দেখে অস্বস্তিগ্রস্ত বলরাম বোকার মতো তাকিয়ে দেখে ভাবে, কাঠের ধোঁয়া কয়লার ধোঁয়া নয়। হিটারে চা বানাতে মায়ের চোখ দিয়ে জল ঝরছে কেন? নিশ্চয়ই খাটুনির কষ্টে। শ্বশুর বুড়ো বাজি আছে, অন্য বাড়িতে পালিয়ে এসে প্রাণ বাঁচিয়েছে, তবু বউকে খাটাবার তাল। ভুবন বিজয় বলেন, এসো বৌমা, এই বারান্দায় বসে চা খাই। জায়গাটি বড় খাসা। তোমার কই? এই যে। বারান্দায় পাতা হালকা বেতের চেয়ার দুটো টেনে নিয়ে গুছিয়ে বসে প্রতীক্ষা। ভুবন বিজয় একটি আহ করে হেসে বলেন, চা জিনিসটাকে কি করে পাঁচনের মতো করা যায় বলতে পারো বৌমা? প্রতীক্ষা হেসে ওঠে। ব্যাটার নামের কি ঠিক করলে? স্বর্গ বিজয়, দস্তিক বিজয়? বাহ, ঠিক করবার ভার আপনাকে দিয়েছি না? ভুবন বিজয় একটু এদিক ওদিক তাকান। আচ্ছা, রনা এখানে চিঠিপত্র দেয় ট্যায়? প্রতীক্ষা ওই অপ্রতিভ অপ্রতিভ মুখটার দিকে তাকিয়ে দেখে। বেশ বুড়ো দেখাচ্ছে ভুবন বিজয়কে। সময় কি দক্ষ চোর, নিঃশব্দে কখন যে আস্তে আস্তে দামি দামি জিনিসগুলো তুলে নেয়, নেবার সময় টেরও পাওয়া যায় না। হঠাৎ এক সময় চোখে পড়ে। প্রতীক্ষা খালি চায়ের কাপটাকে একটু সরিয়ে রাখে, আস্তে বলে, খুব কম।
মিডল ইস্ট থেকে চিঠি আসতে এত দেরি হয় কোনো ঠিক নেই। আশ্চর্য, রনাটা মিডল ইস্টে চলে গেল। আচ্ছা কেন বলো তো? এখানে তো ভালোই চাকরি করছিল। ওখানের সঙ্গে তুলনাই হয় না। মাইনের অঙ্ক শুনলে অবিশ্বাস আসে। ভুবন বিজয় চেয়ারটাকে একটু নড়িয়ে আরো কাছে এনে হতাশ গলায় বলেন, এত টাকা নিয়ে দরকারটা কি বলো তো বৌমা? কি করবে এত বেশি টাকা নিয়ে? প্রতীক্ষা হাসে। বউয়ের জন্য আয়া রাখবে, ছেলের জন্য দামি নার্স, আর পোষা কুকুরের জন্য মাংস কিনবে রোজ 2 কিলো করে। একটু হেসে বলে, তা নয়, আমেরিকা যাবার টাকা জমাচ্ছে। এখন লাট্টুর কথা সকলের জানা হয়ে গেছে। ভুবন বিজয় একটা গভীর নিঃশ্বাস চেপে ফেলে আস্তে আস্তে বাকি চাটা শেষ করে নিচের দিকে তাকিয়ে বলেন, তোমার এইখানটি আমার বড় ভালো লাগে। আমার একটা আফসোস মিটেছে। আফসোসটা কিসের তা জানে প্রতীক্ষা, তাই শুধু একটু হাসে। ভুবন বিজয় বলেন, না সত্যি দেখবার মতো হয়েছে তোমার বাগান। প্রতীক্ষা আরেকটু হাসে। আমার কি? বলুন, দাশরথীর। শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রতীক্ষার বাগান। কেমন লাগলো এই উপন্যাসটি জানাতে ভুলবেন না। আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে আমি ওনার লেখা উপন্যাস আরো পাঠ করেছি, আপনারা সেখান থেকে শুনতে পারেন। আর অন্যান্য অনেক সাহিত্যিকের লেখা গল্প উপন্যাসও আমার চ্যানেলে রয়েছে, সেগুলোও শুনে দেখতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।